পমেরিয়ান কিন্তু বেসিক্যালি একটাই হয়, টয় পমেরিয়ান। তার বিভিন্ন রকম সাইজ হয়। 6 মাসের পর থেকে অলরেডি 3টে শোয়ে 9টা প্রাইজ ওর নেওয়া হয়ে গেছে, 5টা সিসি 2টো আরসিসি। পমেরিয়ান ব্রিডিং কিন্তু কখনোই প্রফিটেবল ব্রিডিং নয়। অ্যাভারেজ মাসিক খরচা 1,500 টাকার মধ্যেই থাকে। যদি এই পমেরিয়ানটা কালচার হতো তা সেক্ষেত্রে কখনো কোট পেতাম না। আমি নর্মালি 25 থেকে 40-এর মধ্যেই আমি দিয়ে থাকি। আমি যেটা করি, ডেলিভারি কিছু প্রফেশনাল লোক আছেন, আপনাদের কাছেও থাকতে পারে, আমাদের কাছেও আছে, সেই কানেকশন করিয়ে দিই। তারা দায়িত্ব নিয়ে আমার নির্দিষ্ট নিয়ম মেনে ওষুধপত্র দিয়ে ডেলিভারি করানো হয়। গুড মর্নিং। আমরা যারা ফ্ল্যাটে থাকি তারা ফ্ল্যাটে ছোটোখাটো যদি পাপিজ রাখি সেটা খুব পকেট ফ্রেন্ডলিও হয় আর খুব পেসফুলও হয়। যেমন ধরুন কালচার পম, টয় পম, এগুলো যদি ফ্ল্যাটে থাকে তাহলে আপনার পাপিজ নিয়ে খেলার অভিজ্ঞতাটাও হবে আর আপনার ফ্ল্যাটের জন্য একদম পারফেক্ট হবে। কিন্তু এদেরকে নিয়ে অনেকগুলো ডাউটস থাকে, যেমন এদের ফুড হ্যাবিট কেমন হবে, এদের নেচার কেমন হবে, এরা আমাদের সাথে কতটা ফ্র্যাঙ্কলি হবে, এই সব কিছু কিন্তু একটা ডাউট থেকে যায়। তাছাড়াও কালচার পম আর টয় পমের মধ্যে একটা ডিফারেন্সও থাকে। কালচার পম একটু দামে কম হয় আর টয় পম একটু দামে বেশি হয়। তো সেক্ষেত্রে অনেক বিডারই আপনাকে ঠকিয়ে দিতে পারে, যেমন কালচার পমকে টয় পম বলে আপনার কাছে বিক্রি করে দিতে পারবেন। তো সেইগুলো বুঝবেন কি করে? এই সব ডাউট ক্লিয়ার করতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেলুড়ে সুজিতদার কাছে। সুজিতদা এই পমটির কোয়ালিটি, কোনটা কি ব্রিডস আর এটা ক্রস ব্রিড কিনা, এই সব কিছু তো ক্লিয়ার করবেই। তাছাড়াও এদের ফুড হ্যাবিট, এরা কতটা ফ্র্যাঙ্কলি হয়, এই সব কিছুই ক্লিয়ার করবেন। তিনি কিন্তু বেসিক্যালি ব্রিডার নন, তিনি হচ্ছেন পম লাভার। তিনি চান যারা ফ্ল্যাটের মধ্যে পাপিস পুষতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট পাপিসটা পৌঁছে দিতে। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এক্ষেত্রে বলে দিই, এনাদের একটা ফেসবুক পেজ আছে যেটা সুপার পম নামে পরিচিত। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে একবার চেক আউট করে নেবেন। তো চলুন ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে দিই, এনার কাছ থেকে যদি আপনারা কিনতে চান পম, তাহলে এনারা কিন্তু বাবা মাকে দেখেই পম বিক্রি করেন, মানে কোনটা কোন কোয়ালিটির সেটা দেখেই কিনতে পারবেন। আর কোয়ালিটির ক্ষেত্রে বলে দিই, আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর হ্যাঁ, এদের যখন যেখানে আদর করতে যাবেন একটু স্যানিটাইজার ইউজ করবেন আর মুখে হাত দেবেন না, কারণ বাচ্চাদের মুখে হাত দিলে শরীর খারাপ হয়। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা চলে এসেছি সুজিতদার কাছে, সুজিতদার চ্যানেলে। সুজিতদা কেমন আছেন বলুন, অনেকদিন ধরে তো কথা হচ্ছে আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভালোই আছি। ইনফ্যাক্ট ভালো থাকার যে ওষুধগুলো বলতে পারেন বা যে কারণে ভালো থাকা সেটা আমার কোলেই রয়েছে। এদের সাথে থাকা, ভালো থাকা একই জিনিস। আর সত্যি কথা বলতে গেলে এরা যেভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে, এদের একটা আলাদা শক্তি আছে বলে আমার ধারণা। তো সেটাও আমার কাছে বড় কাজ করে। তো যারা জানেন না, অনেকেই হয়তো সুজিতদাকে চেনেন, তাও আমি আরেকবার বলে দিই, ইনি কিন্তু পমেডেরিয়ানের একদম স্পেসিফিক্যালি পমেডেরিয়ানের ব্রিডার, কিন্তু কালচার নয়, অরিজিনাল পম, মানে যাকে বলা হয় টয় পম বা যে কোনো মাঙ্কি ফেস পম। এনার কাছে একটা ইউনিক ব্রিড আছে যেটা হচ্ছে মাঙ্কি ফেস, যেটা ওনার কোলেই আছে, স্নোই নাম। আমি এসে নামটা জানতে পেরেছি, খুবই বিউটিফুল। আমি এটা সম্পর্কে পরে স্পেসিফিক্যালি আসছি। তো প্রথমেই জানতে চাইবো আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা কি? আমার অ্যাড্রেসটা 32/1/2 ধর্মতলা রোড, বেলুড়, হাওড়া। এই অ্যাড্রেসটা বেসিক্যালি বেলুড় স্টেশনের খুব কাছাকাছি। আচ্ছা, আসবে কি করে বেলুড় স্টেশন থেকে যদি কেউ আসে? বেলুড় স্টেশন থেকে একটুখানি ওয়াকিং, 200 মিটার। আর বেলুড়ে আসার জন্য যে কানেকশন গুলো মোটামুটি সবাই জানে, কারণ বেলুড় মঠ খুব নাম করা। আমার বাড়ি থেকে বেলুড় মঠ 1.5 কিলোমিটার ডিস্টেন্স। ওকে। আর যেভাবেই আসুক না কেন, যদি কোনো লোক জানতে চায় পরবর্তীকালে সেটা আমি আশা করি গাইড করে দিতে পারবো। আচ্ছা, কমিউনিকেশন ওয়াইজ হাই রোড থেকে বা মেন মানে আপনার এক্সপ্রেসওয়ে থেকে খুব কাছেই, হাওড়া থেকেও খুব কাছে। তো সেক্ষেত্রে আমার কাছে উড়িষ্যা থেকে বা অন্যান্য স্টেট থেকে কিছু লোক এসেছে, তাদেরকে আমি গাইড করে দিয়েছি। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু প্রথমে বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার 8777372452। আচ্ছা, আর একটা জিনিস একটু বলুন, আপনার চ্যানেলের নামটা কি?
দেখুন, বেসিক্যালি আমার কোনো ক্যানেল নেই, এটা বাড়িতে এই যে আছে আমার ছাদে আমার সাথেই আছে। হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, আমি আচ্ছা। এদেরকে সুপার পম নাম দিয়েছি, এটাও কারণটা ব্যাখ্যা করে রাখি। আমার হ্যাঁ। সুপার SUPAR, হ্যাঁ, ইট ইজ নট PER। সো সুজিত আমার নাম, আমার এক বন্ধু আমার ব্রিডিং এর জন্য হেল্প করে, তার কাছে ফিমেলের সেট আপটা রয়েছে, আচ্ছা। আরো হ্যান্ডেলার রয়েছে, আর একটা ছেলেও রয়েছে। একটা টিম কাজ না করলে এতগুলো পমেরিয়ানকে প্রপার ওয়েতে দেখাশোনা করা সম্ভব হয় না। তো এক্স্যাক্টলি। সুপার নামের অস্তিত্ব আছে, সুজিতের সু, পার্থর পার, আচ্ছা। এসি সুপার পম, নাথিং সুপার অ্যাবাউট ইট। যদি আপনারা যদি এটাকে সুপার বলেন, সেটা আপনাদের ব্যক্তিগত আপনাদের পছন্দ হ্যাঁ। বা আপনাদের ভালো লাগা হবে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি কতদিন এই পমেডেনিয়ান, মানে প্রথম ভালোবাসাটা এলো কি করে পমেডেনিয়ানের উপর? দেখুন, আমি 96 থেকে কুকুর রাখার আমার অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, আহ, তখন কি পমেডেনিয়ান রাখতেন শুধু? না, আমি প্রথম শুরু করেছিলাম সাধারণভাবে সবার মতো করে, সেটা স্পিডস থেকে, সাদা আচ্ছা। স্পিডস থেকে। ওকে। ইনফ্যাক্ট তারপরে আমি একটা পমেরিয়ান কিনেছিলাম, তখন আমার পেপার বা এই রেজিস্ট্রেশন এই ব্যাপারগুলো জানতাম না। হ্যাঁ। তো সেটার নাম ছিল জোজো, সে আমার 12 বছর বেঁচে ছিল। আচ্ছা। তো তার পরবর্তীকালে এই চলে যাওয়ার পর আমি চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলাম, মাঝখানে কুকুরের সংখ্যা অনেক কমে গিয়েছিল। হ্যাঁ। তারপরে রিসেন্ট যে পমেরিয়ান দেখছেন, এটা আমার বিগত 8 বছরের আমার অভিজ্ঞতা। তার মধ্যে 7 বছরের পমেরিয়ান আমি আপনাকে দেখাতে পারবো, ওই নটি বসে আছে, 7 বছর বয়স। এই যে নটি। হ্যাঁ। আর এই বিগত 8 বছর মধ্যে পমেরিয়ানের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 20-র কাছাকাছি। আমি এই কারণে কথাগুলো বলছি, কারণ শো করানো শুরু হওয়ার আগে একটা ভালো লাগা পমেরিয়ান কিনলাম, সেই ভালো লাগা থেকে পছন্দ হলো আরেকটা কিনলাম, এইভাবে বাড়তে বাড়তে একটা সংখ্যা এসে গেছে। আর যখন এই সংখ্যাটা একটা স্বাভাবিক কারণে, মেল ফিমেল থাকলে ওদের শারীরিক কারণেও, মানে যেটাকে আমরা এথিক্যাল ব্রিডিং বলি, সেই ব্রিডিং শুরু করেছি। তো সেক্ষেত্রে আমার একটা মানে বললাম আমি আপনাকে, সুপার পম আমার একটা ফেসবুক পেজ আছে, আমি শো করি, সেই পরিচিতিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার লোকের ক্ষেত্রে চায়। তো চেষ্টা করি যে পমেরিয়ান ব্রিডটাকে যদি একটু বাঁচিয়ে নিয়ে যাওয়া যায় বা একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই থেকেই ব্রিডিং এর মধ্যে ঢুকে পড়া। যদিও এটা আমি প্রফেশনাল কারণে করি না, কারো করা সম্ভবও হয় না, কারণ পমেরিয়ান ব্রিডিং কিন্তু কখনোই প্রফিটেবল ব্রিডিং নয়, এটা আমি খুব পরিষ্কার বলতে চাই। হ্যাঁ, আমি এটা শুনেছি, কারণ ব্যাপারটা হচ্ছে মনে করুন যদি কোনো কারণে 2-3টে লিটার মিলিয়ে 10টা বাচ্চা হয়, তার মধ্যে খুব কম সংখ্যক বাচ্চাই সার্ভাইভ করে, এটা আমি শুনেছি। মর্টালিটি রেট মোর দ্যান 50%। হ্যাঁ, মোর দ্যান 50%। বাঁচানো মর্টালিটি খুবই রেট মানে শক্ত। পেটে বাচ্চা 4টে, আমার 4টে বাচ্চা ধরুন হলো, সেই 4টে বাচ্চাও থেকে মাটিতে পড়ার পরও এই মর্টালিটি রেট 50%। বাচ্চা হওয়ার সময় যে বাচ্চারা মারা যায় সেটা আমি ধরছি না। হ্যাঁ, মানে তারপরে যেটা হ্যাঁ, মানে মাটিতে ভূমিষ্ঠ হওয়ার পরেও, পরেও মায়ের দুধ খেয়ে শুরু করলো, তারপরেও 50% বাচ্চা বাঁচানো যায়। এক্স্যাক্টলি। সাইজ ছোট হয়, এদের ভাইরাল ডিজিজ প্রচুর হয়। ছোট ডিজিজ, ছোট কুকুরের কি ট্রিটমেন্ট দেবেন, তার ক্ষমতা কম হয়। আমার কাছে এই যে এই কুকুরটা রয়েছে 9 মাস বয়স, গুড়িয়া, আমার এটাকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন বললেও খুব একটা ভুল বলা হবে না, 5টা সিসি নিয়ে ফেলেছে অলরেডি। তো এর বয়স 9 মাস, 1 কেজি 200-300 ওজন, এটা এক্সট্রাঅর্ডিনারি স্মল। এবার এই ছোটবেলায় কত থাকতে পারে ভাবুন, এক্স্যাক্টলি, এটা আমি এটা ইঁদুরের বলতে size এর। ছোটবেলায় যে সাইজটা, সেটা খালি এখনই 9 মাসে এইরকম সাইজ, এটা বড় মানে ছোট অবস্থাতে কি সাইজ ছিল একটুখানি জাস্ট ইমাজিন করুন। সেটাই। তো সেই অবস্থায় সেই বাচ্চাকে বাঁচানো খুবই মানে ডিফিকাল্ট হয়ে থাকে, চেষ্টা করা হয়। এই কারণেই বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড এই ব্রিডটা এক্সোটিক ব্রিড, এটা রানীদের ব্রিড, আপনারা সবাই জানেন, হ্যাঁ। এবং কস্টলি ব্রিড, কারণ পাওয়া সংখ্যা খুব কম। আর এই ব্রিডের মধ্যেও কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার পর কিন্তু সেভাবে কোনো ডিজিজ আমি দেখতে পাই না, সাধারণভাবে যে ডিজিজ হয় সেগুলোই। কিন্তু ছোটবেলা থেকে এইগুলো তৈরি করতে গেলে আপনাকে কিন্তু খুব সতর্কভাবে তৈরি করতে হবে যদি কেউ ব্রিডিং করতে চায়। আর তাছাড়াও একদম মানে 3 মাস পর্যন্ত প্রপার ওয়েতে ভ্যাকসিনেশন করা, ঠিক মতো ডিওয়ার্মিং করা, অ্যাসিডিটির সমস্যাগুলোকে টেক কেয়ার করা, হজম ক্ষমতাটাকে ঠিক রাখা, এই বেসিক জিনিসগুলো দেখা খুব দরকার। এবার এসে গেছে জাদু আমাদের সামনে, এর নাম হ্যাঁ, পমেডেনিয়ান, একটু লাইট শেডের ওপর, এনার কাছে অনেকগুলো শেড আছে, আমি সেগুলো এই দেখাচ্ছি। শেডের ব্যাপারটা বললে, শেডের ব্যাপারটা আমি বলে রাখি, বিভিন্ন কালারের পমেরিয়ান কিন্তু বেসিক্যালি একটাই হয়, টয় পমেরিয়ান। তার বিভিন্ন রকম সাইজ হয়, সে সাইজও দেখিয়ে রাখবো। এই মিনিয়েচার পমেরিয়ান, অন্য রকম পমেরিয়ান কিন্তু হয় না, পমেরিয়ান ইজ আ টয় পমেরিয়ান। এবার সাইজ অনুযায়ী আপনি কোনোটা মিনিয়েচার বলুন, কোনোটাকে আপনি টয় বলুন, কোনোটাকে টিক আপ বলুন, এটা বলার পার্থক্য, আর কিছু নয়। সাইজ দেখুন, ওই পমেরিয়ানটা রয়েছে আপনার সামনে, খুবই ছোট, একদম তার থেকে একটু সাইজে বড়। এই আপনারা দেখতে পাচ্ছেন জাদুকে, হ্যাঁ,
এ কতদিন বয়স? এর বয়স 2 বছর কাছাকাছি, আচ্ছা প্রায় 22 মাস বয়স হতে চলেছে। আচ্ছা, এ কি কোনো শো করেছে এটাকে? হ্যাঁ, পমেরিয়ান এটা মাইক্রোচিপ ইনসার্ট করা রয়েছে, আচ্ছা শো করেছে এবং আচ্ছা। বহু ক্ষেত্রে বহু প্রাইজ নিয়েছে। আমার বাড়ির সেই প্রাইজগুলো ছবি আপনি দেখতে পাবেন, অনায়াসেই আছে। আচ্ছা, সে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। কিছু এই জাদু এ আমার কি মেল না Facebook- ফিমেল? এই মেল। এ মেল। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, জাদুর সাথে সাথে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখুন, এই স্নো। হ্যাঁ, এই হচ্ছে স্নো। এই হচ্ছে সেই না, এই মাঙ্কি ফেস যাকে বলা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এ এই খুব হচ্ছে- দুষ্টু। হ্যাঁ সে দেখছিলাম, হ্যাঁ। খুবই দুষ্টু, কিন্তু এই হচ্ছে সেই যাকে মাঙ্কি ফেস, মানে যে একটা ইউনিক ব্রিড যাকে বলা হয়, অরিজিনাল মাঙ্কি ফেস। এই যে দেখুন, খুবই বিউটিফুল দেখতে। স্ট্রাকচার দেখুন, হ্যাঁ, এইভাবে দাঁড়ায়। হ্যাঁ, স্ট্রাকচারটা দেখুন, লোমের কোট দেখুন, মানে যে মানে আচ্ছা, কমেডিয়ান। এটা আমি বলে রাখি, এ কিন্তু 8 মাস প্লাস বয়স, এখনো কিন্তু সেই লোম এখনো আসেনি, এ সবে আচ্ছা। আসছে। আচ্ছা, আপনারা বিভিন্ন ভাবে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এ সবে লোম আসছে। এর অসাধারণ মানে ব্যাপারটা। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা ফোনে দেখাচ্ছি। এই দেখুন, সবগুলো বাচ্চাগুলো ছুটছে রীতিমতো। এই যে আমি একটু ভালো কোয়ালিটির গুলো আপনাকে দেখানোর চেষ্টা হ্যাঁ। করছি। এটা হচ্ছে গুড়িয়া, ডান্সিং ডল গুড়িয়া। ওকে, হ্যাঁ। ও একটু না, যা বিউটিফুল দাঁড়িয়ে আছে দেখুন, কি মানে এই একটু কতদিন শেকি বয়স? এরও 8 মাস প্লাস বয়স, 9 মাস। আচ্ছা, এর 8 কিন্তু মাস plus এর বয়স। পাপি প্লাস মানে 6 মাসের পর থেকে অলরেডি 3টে শোয়ে 9টা প্রাইজ ওর নেওয়া হয়ে গেছে। 5টা সিসি, 2টো আরসিসি। আর এগুলো অলরেডি রিমার্কেবল, মানে এই বয়সে আমি আপনাকে দেখাই ওর যে বিউটিটা। ও, আর সাইজটা সব থেকে বড় কথা হচ্ছে সাইজটা খালি দেখুন। এই দেখুন, আমাদের আরেকজন হানি সিং এসে গেছে, এর নাম হানি। আচ্ছা, 2 বছর মতো বয়স। এ মেল, হানি কি মেল তো মেল, নাকি? মেল, মেল। হ্যাঁ, হানি তো মেল, আর এখানে- গুড়িয়া তো ফিমেল হ্যাঁ। মনে হয়। এখানে একটি রয়েছে, এ আমার 5 বছর বয়সী ফিমেল, আচ্ছা 5 ইয়ার্স ওল্ড। আচ্ছা, কি নাম ওর? এর নাম পমি। পমি। আচ্ছা, হ্যাঁ। আর এই 9টি 7 বছর বয়সী মেল, 7 ইয়ার্স। এটা মানে অনেক আগে কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি পমেরিয়ান ব্রিড করি, আমি আপনাকে 7 বছরের কুকুর দেখাবো। এবার এই কুকুরটা 7 বছর আপনি বিশ্বাস করবেন কেন? আমি আপনাকে পেপার দেখাবো, আমি আপনাকে দাঁত দেখাবো। এর দাঁত দেখুন, কম্পারেটিভলি বয়স অনুযায়ী কিন্তু দাঁত কালার হয়ে যায়। একদম। এই যে কালার হয়ে যায়, এই দাঁতগুলো কিন্তু অল্প বয়সে। যদি আমি ভ্যারাইটি না রাখি, মানে লাইন ভ্যারাইটি না রাখি, তাহলে আমার কাছে ইনলাইন ব্রিডিং হবে। এই ইনলাইন ব্রিডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বহু ক্ষেত্রে দেখা গেছে যে ইনলাইন করার পর পরবর্তীকালে জেনেটিক্যাল প্রবলেম হয়েছে। আচ্ছা, সেই জেনেটিক্যাল প্রবলেম যেন না হয়। অনেককে আপনার বলবে যে আমার কাছে অনেক অসংখ্য কুকুর রয়েছে, সে কালচার হোক পমেরিয়ান হোক, কিন্তু সেই সমতুল্য আমি 4খানা মেল দেখাচ্ছি, আপনাদের এখানে 5-7খানা ফিমেল দেখাচ্ছি, আমার আরেকটা ফিমেলের সেট আপ আছে, সেখানে আমার 6খানা, এক জায়গায় 3টে ফিমেল রয়েছে, এইভাবে টোটাল দেখানো রয়েছে। 4খানা মেল ঘুরিয়ে আমরা বিভিন্ন রকম ইউজ করি। যদি আমাকে 4খানা মেল না থাকতো, তাহলে আমি 1খানা মেল দিয়ে এতগুলো ফিমেলকে সার্ভিস করাতে পারতাম। এটা প্রফেশনালি করুন বা জোর করে করুন, করানো উচিত নয়। কিন্তু বহু ক্ষেত্রে এরকম লোক করে থাকে, সেই ব্যাখ্যা কেউ দেয় না। তারা সবাই একটাই কাজ করে, যে দুধ খাইয়ে বাচ্চাকে দেখিয়ে কালচার ফিমেলকে পম বলে বিক্রি করা হয়। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর জন্যই আমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে বিষয়টা পুরো জানুন, পমেরিয়ান আর কালচারের ডিফারেন্সটা জানুন, এবং সেই অনুযায়ী আপনি। এটা হচ্ছে স্ট্যান্ড। হ্যাঁ, এই দুজন খাবে, এই দুজন খাবে। হ্যাঁ, এই দুজন খাবে। আচ্ছা, এর মধ্যে আছে চিকেন, আচ্ছা, কিছু কাঁচকলা সেদ্ধ, ওকে, খুব অল্প পরিমাণ রাইস। আচ্ছা, আর আমি কিছু ফিড ইউজ করব, সেই ফিডগুলোর নামও আপনাকে দেখিয়ে রাখছি। একটা বোনসের জন্য, মানে এটা বলতে পারেন বোন সাপোর্টের জন্য, এটা লেখাই আছে বোনস অ্যান্ড জয়েন্ট। আর এটা স্কিন অ্যান্ড কোটের জন্য। ওকে। এদের প্রশ্নটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে পমেরিয়ান পুষতে কত খরচা মাসে। আপনি একটুখানি ভাবুন, যদি আপনি বাড়িতে, এটা যদিও 9 মাস কুকুরের খাবার, এই খাবারটা তৈরি করতে কত খরচা হতে পারে? খুব একটা বেশি না, খুব বেশি হলে কত হবে মানে আপনার সব এর মিলিয়ে? মধ্যে 70 গ্রাম চিকেন আছে খুব বেশি হলে, সব মিলিয়ে 100 গ্রাম খাবার। এবার আমি এই ফিডটা দেবো, ফিডের পরিমাণটা দেখুন, 2 ড্রপ, ইট ইজ মোর দেন এনাফ। এবার আপনি বলবেন যে এটা এতটা দিলেন কেন? ওর এটাই প্রয়োজন, ওর এইটুকুনি এটাই প্রয়োজন। এই দেখুন ও কিভাবে খাবে। হ্যাঁ, চেটে নিল, ও বুঝে নিল। এবার আমার বক্তব্য হচ্ছে, মাসিক খরচাটা কিন্তু এটা কেনার সময় লাগবে। এটার দাম কত আছে আমি দেখি, যেটা নিউজিল্যান্ডের একটা প্রোডাক্ট, স্কিনের জন্য খুব ভালো কাজ হয়। আমি আপনাকে দামটাও বলে রাখি, অ্যারাউন্ড 1500 টাকা আমার দাম আছে। আচ্ছা, আর এটা কতদিন মোটামুটি চলে? এই খাবারের, হ্যাঁ, এই প্রশ্নটা আসছে যে যদি আমি 1500 টাকা দিয়ে কিনি, তাহলে আমার এই যে আপনার ধরুন এটা কত ml আছে সেটা আমি আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে
300 ml, এই দেখুন 300 ml, আচ্ছা 300 ml এর মধ্যে আমি ইউজ করলাম 1 ml, আমি লেস দ্যান 1 ml দিয়ে দেবেন, এই চুপ করবি। তো এই যে লেস দ্যান 1 ml আমি ইউজ করছি, তুমি একটু ওয়েট করো, তো সেটার জন্য চুপ করবি, সেটার জন্য এই প্যাকেটটা কতদিন চলতে পারে, যদি 0.5 ml করে চলে 600 দিন চলবে। কিন্তু মাসিক খরচা হিসেবে আপনি যদি দেখেন তাহলে কখনোই কিন্তু এইটা আপনাকে অর্ধেক করে কেউ কোম্পানি দেবে না, এটা ইম্পোর্টেড, এটা কিনতে হবে না গোটাই। হ্যাঁ গোটাই কিনতে হবে। তাহলে আপনি যখন এককালীন কিনবেন তখন আপনার 500 টাকা লাগবে, কিন্তু দেখা গেল আপনার একটা কুকুরের জন্য বছর খানেক চলে গেল। আপনি যদি 1 ml করে দেন 300 দিন চলবে, 300 ml। এবার এই প্রসঙ্গটা আপনার জানা দরকার যে মাসিক খরচা যাই হোক না, এককালীন কিনতে খরচা হয়, মাসিক খরচা কিন্তু কমই হবে। আমার যদি সবকিছু মিলিয়ে দেখি সমস্ত ওষুধপত্র নিয়ে অ্যাভারেজ মাসিক খরচা 1,500 টাকার মধ্যেই থাকে, 1,000 থেকে 1,500 টাকার মধ্যে থাকে। আপনাদেরকে আমি আপনার রিকোয়েস্ট করবো যদি পমিগ্রেনেট করেন তাহলে অবশ্যই এই ধরনের স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন, যাতে ওর খাওয়া দাওয়াটা ছাড়া ওর স্পাইনটা সমস্যা না হয়, ও সারা জীবন যেন ও ভালোভাবে থাকে। হ্যাঁ এটাতে পুরো স্ট্রেট আছে স্পাইনটা স্ট্রেট থাকবে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ এই স্ট্যান্ডিং খাবারের জন্য। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু আমরা অজান্তেই বা আমরা ওদেরকে বাধ্য করছি এ করার জন্য। দেখুন ও কিছু একটা হাড় পেলে ছোট্ট টুকরো হাড়টা নিচে নিয়ে গিয়ে ও খাবে, কিন্তু ও ফিরে আসবে আবার। খাবারের মধ্যে কি কি শাকসবজি দেবেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে রাখি। মূলত 5 রকমের শাকসবজি দেওয়া যায়, দেবেন না সেটা আগে বলে রাখি। কোনোদিনও আঙুর ফল, চকলেট, রসুন এই ধরনের কোনো কুকুরকে দেবেন না, এগুলো বিষ। সবজি হিসাবে কি দেবেন, খুব রেগুলার বেসিসে কাঁচকলা দেওয়া যেতে পারে, তার সাথে পেঁপে বা লাউ দেওয়া যেতে পারে, অপশনাল। আর ওদের দরকার হিসাবে কুমড়ো দেওয়া যেতে পারে, কুমড়োর টুকরো, আর বিট গাজর। শশা অনেক কুকুরই খায়, সবজি কাঁচা সবজি সেটা খেতেই পারে, কোনো অসুবিধা নেই। না এই সবজিগুলো দিয়ে একদিনে করবে না, তাহলে একটা মিক্স ভেজ হয়ে যাবে, ওরা মিক্স ভেজ পছন্দ করে না। যে কোনো টুকরোগুলো এক একটা দেবেন চিকেনের সাথে মিশিয়ে, যাতে সবজিটা কিন্তু দেখা যাচ্ছে না, আমার মধ্যে সবজি আছে এর মধ্যে কিন্তু স্ম্যাশ করা আছে। ওদের এই খাবারের মধ্যে নিয়ম হচ্ছে 60% প্রোটিন থাকবে, বাকি 40% মধ্যে 20% কার্বোহাইড্রেট থাকবে, বাকি 20% ভেজিটেবল থাকবে, যাতে ফাইবার থাকে। যদি আমি প্রোটিন, ফাইবার আর ভিটামিনস বা এর জন্য পরিমাণটা না মেনটেন করি, কার্বোহাইড্রেট পরিমাণটা না মেনটেন করি, তাহলে ওদের খাওয়া দাওয়া এবং প্রপার ওয়েতে কিন্তু কখনোই পটিটা হবে না। তার সাথে একটা কন্ট্রোল ফ্যাট খুব ইম্পর্টেন্ট। চিকেনের দেবেন অনেক সময় ফ্যাট ঝোলে, সেই অংশটা কিন্তু দেবেন না, ওদের এক্সেস ফ্যাট দরকার নেই, কিন্তু ওগুলো এলডিএল বলা হয়, লো ডেন্সিটি লিপিডোপ্রোটিন। তো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কিন্তু আমাদের যেমন ক্ষতিকর ওদের যেমন ক্ষতিকর। আমরা জাঙ্ক ফুড খেলে যেমন আমাদের ওয়েট বাড়ে, তেমনি ওদেরও যেটা জাঙ্ক ফুডের মতো হয়ে দাঁড়ায়। তো ওদের চিকেনের সলিড পিস দেওয়ার চেষ্টা করবেন, নেক পোর্শন দেওয়ার চেষ্টা করবেন, ফ্যাট অংশটা বাদ দিয়ে দেবেন। আমি বড় কুকুর যারা 9 মাস প্লাস হয়ে যায় বা 7 মাস পরে হয়ে যায়, তাদেরকে 2 বার মেন খাবার দেওয়া হয়। আচ্ছা, কোনো স্টার্টার বা জল খাবার দেওয়ার কোনো দরকার হয় না। 2টো বার প্রপার মিল খেলে কুকুর খুব সুস্থ থাকে। তার মাঝে মধ্যে আপনার অ্যান্টাসিড দেবেন, জেলুসিল, ডাইজিন বা যে ধরনের অ্যান্টাসিড আপনি ইউজ করেন, ডায়াবল, এই ধরনের অ্যান্টাসিড মাঝে মাঝে দেবেন, তাতে অ্যাসিডিটির সমস্যা না হয়। কুকুরে কিন্তু এই অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু খুব কমন, এটা আপনাদের জানা উচিত। আরো একটা জিনিস কমন, সেটা হলো ওয়ার্ম, কৃমি। কুকুরের 3 রকমের কৃমি হয়, হার্টওয়ার্ম, টেপওয়ার্ম অ্যান্ড হুকওয়ার্ম। এই যে 3 রকমের কৃমির জন্য একটা কম্বিনেশন ওষুধ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির নামও আপনারা জানবেন, ডন্টল প্লাস থেকে শুরু করে আরো অনেকগুলো আছে। 2.5 মাসের গ্যাপে কিন্তু কৃমির কন্টিনিউয়াসলি সারা জীবন ধরে চলবে। কিন্তু প্রথম থেকে কিভাবে করি, আমরা যখন বাচ্চা তৈরি করি, আমরা 21 দিনের মাথা থেকে ডিওয়ার্মিং শুরু করি। মানে ওটাকে ডিওয়ার্মিং বলা হয়? হ্যাঁ, এটাকে ডিওয়ার্মিং বলা হয়। ডিওয়ার্মিং এর 21 দিন থেকে শুরু হয়। 21 থেকে 3 মাস পর্যন্ত 15 দিন অন্তর অন্তর করানো উচিত। আচ্ছা। 15 থেকে 6 থেকে 7 মাস পর্যন্ত মাসে একবার করানো উচিত। আচ্ছা। এবং 6 থেকে 7 মাস হয়ে গেলে তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত 2.5 থেকে 3 মাসের গ্যাপে করানো উচিত। আর ডিওয়ার্মিং একটা ছোট্ট প্রসেসও আছে, খালি পেটে সকালের দিকে করানো বেটার। তার আগে একটা লিভারের ওষুধ দেওয়া উচিত, তার আগে একটা অ্যান্টাসিড দেওয়া উচিত, মানে লিপিপিটু টাইপের একটা কোনো ওষুধ। হ্যাঁ, তাহলে ওদের কৃমির মারার জন্য যে ওষুধটা দেওয়া হয় সেটা ওদের লিভারেও কিছুটা মারে, লিভারেও ক্ষতি করে, ইম্প্যাক্ট ফেলে বা সাইড এফেক্ট ফেলে, সেটা যেন লং লাস্টিং না হয়, ও যেন আবার খাবারের দিকে ফিরে। এই গুড়িয়ার লেটেস্ট প্রাইস খড়গপুর, এই গুড়িয়ারই 3rd বেস্ট ইন শো হয়েছিল। বেস্ট ইন শো মানে হচ্ছে 300 কুকুর থাকলে তার মধ্যে 3 নম্বর কুকুর হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। তো সেক্ষেত্রে
এইরকম এই জামশেদপুর ক্যানেল ক্লাবের সিসি ছিল। আচ্ছা ক্যানেল ক্লাবের সিসি খুব সহজ ব্যাপার নয়। হ্যাঁ, আমি প্রাইসটাকে এই কারণে হাইলাইট করছি, প্রাইসটা যে ওদের পরিচিতি। হ্যাঁ, 9 মাস বয়স, হুম। খুব ক্লাসিক্যাল একটা পমেরিয়ান। গুড়িয়া মানে তো হচ্ছে এটা ফিমেল তো? হ্যাঁ, ফিমেল। ওকে। এই ক্লাসিক্যাল একটা পমেরিয়ান, সাইজ বুঝতেই পারছেন। এটা পমেরিয়ানের স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু এটা কত ছোট, এই স্ট্যান্ডার্ড সাইজ তার থেকে কত ছোট, এর সাইজ তারপরে বাড়বে না। এবার মানে এইটাই হচ্ছে ফাইনাল সাইজ আশা করছি স্ট্রাকচারালি গ্রো করবে। এবার আপনার এই পমেরিয়ানের স্পেস দেখুন, আপনাকে যেটা বলেছিলাম, এর এক্সপ্রেশন দেখুন। কান তো নেই এর, খুব কান বলে কিছু নেই, এর আরো গ্রো করবে, আরো লোমটা পুরো বলের মতো হয়ে দাঁড়াবে। এই যে আচরণ দেখছেন, এই জিনিসটা দেখছেন। তবে আপনাকে একটা জিনিস বলি, ছোট সাইজের পমেরিয়ান আমরা অনেকটা এক্সপার্ট। ছোট সাইজের পমেরিয়ান রাখা তো সহজ ব্যাপার নয়। ছোট সাইজের একটা সমস্যা হলো এদের ভেনও খুব ছোট হয়, খুব ছোট হয় ভেন। যদি কোনোভাবে ইনজেকশন করতে হয় বা কোনো স্যালাইন করতে হয়, তো সেক্ষেত্রে এক্সপার্ট লোক ছাড়া ভেন খুঁজেই পাওয়া যায় না। এক্স্যাক্টলি। এটা ছোট কুকুর সবার পছন্দ হয়, সবার ভালো লাগে। এই যে আমার কোলে বসে আছে, আমার সাথে রয়েছে পুতুলিনের মতো, এটা সবারই ভালো লাগে। কিন্তু মানে আমি বলতে চাইছি যে ছোট নিলে তার সাবধানতাও আপনার মেনটেন করতে হবে, তারা যেন অসুস্থ না হয়ে পড়ে, তারা যেন প্রপার টেক কেয়ার। আমি গ্রুমিং এর একটা ছোট্ট পার্ট আমরা আপনাদের শেয়ার করতে চাইছি। ওকে। এর নাম হানি, ভেতরে জাদু রয়েছে। আমি একটা স্প্রে ইউজ করছি, এই স্প্রেটা থিকারের, এটা ইউএসএ প্রোডাক্ট। ওকে। এটা অ্যাকচুয়ালি ভলিউমাইজার। আচ্ছা। আপনাদের আনগ্রুম একটা পম রয়েছে, দেখতে পাচ্ছেন। আনগ্রুম পমটা আমি একটু ভলিউমাইজার ইউজ করলাম। আমি একটা গ্রুমিং করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আচ্ছা। যাস না। ওর কাছে এটা খুব একটা স্বস্তির নয়, বুঝতেই পারছেন। আমরা সুইটেবল নয়। মিস্ট স্প্রে করছি, বা এই গ্রুমটা কিন্তু অনেকক্ষণের সময় লাগে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের কাছে খুব শর্ট তুলে রাখা। ফার্স্ট প্রবলেম হচ্ছে এই ব্রাশটা আপনি চালাবেন কি করে। এটা কিন্তু প্লাস পাপির ব্রাশ। আচ্ছা। আপনার বাজারে এই ধরনের পিন ব্রাশ প্রচুর পাবেন, কিন্তু সেই ব্রাশগুলো ইউজ করা আর এই ব্রাশগুলো ইউজ করার মধ্যে কুকুর বুঝতে পারে, মানে ডগ বুঝতে পারে যে এই ব্রিসেলস গুলো কত সাইন্টিফিকলি। আচ্ছা। এই ব্রিসেলস গুলো অ্যাকচুয়ালি ওদের প্রত্যেকটা কোষ বা সেল ব্লাড সার্কুলেশনটাকে এনহ্যান্স করে। আচ্ছা। ইভেন আপনি যদি নিজেও ব্রাশ করেন, তাহলে আপনি নিজেও কিন্তু সেটা ফিল করবেন। আমি আরেকটা ব্রাশও দেখাবো, আমার কাছে 5-6 রকমের ব্রাশ রয়েছে। এটা দরকার হয়, আমরা যেহেতু শো করাই, কিন্তু আমরা একটু সময় নিলাম, এটা একটু ফ্রি মানে হলো। এবার আমি আপনাকে দেখাই, যদি আমি খুব সহজভাবে বলতে হয়, এই ব্রাশ ধরার নিয়ম এরকম। আমরা এইভাবে ধরি না বা ধরা যায় না। এইভাবে ধরলে আমরা কিন্তু ব্রাশটার নিয়ম হচ্ছে এই 90 ডিগ্রি দিয়ে, দেখুন প্রত্যেকটা লোম শরীর থেকে 90 ডিগ্রি দিয়ে বার করে দিলাম, মানে এই দিয়ে বার করে দিলাম, এই দিয়ে বার করে দিলাম, এই দিয়ে বার করে দিলাম, এই দিয়ে বার করে দিলাম। এবার আমি এটা জোরে চালাবো, যেহেতু আমার হাতটা চলে। আপনারা যখন শুরু করবেন তখন কিন্তু জোরে চালাবেন না। আপনি এটা বুঝতে পারছেন যে ওর ভলিউমটা কিভাবে ইনক্রিজ হচ্ছে। ওকে। ওর কিন্তু শরীরে লাগছে না, ওর যেটা হচ্ছে সেটা ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। এই ভলিউমটা ইনক্রিজ হওয়ার পর আমি টেলটাকে খুব ভালো করে, ওটাও 90 ডিগ্রি, হ্যাঁ মানে আমরা ঢুকিয়ে বার করে দিচ্ছি। আচ্ছা। আমি কিন্তু ঘষছি না, অপর দিকে। হ্যাঁ, এই যে এত তাড়াতাড়ি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু পমের ব্রাশিং বা গ্রুমিং এত তাড়াতাড়ি হয় না, বা এত তাড়াতাড়ি করলে আপনি রেজাল্ট কম্পারেটিভলি কম পাবেন। জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি, 1 ঘন্টা ধরে ব্রাশিং লাগে যদি আমি ঠিক মতো করি, বা শোয়ের আগের সময়টা যা করি, প্রত্যেকটা লোমের থেকে আলাদা হবে। সেটা তো একটা ভিডিওতে ক্যাপচার করা পসিবল না, বা বোরিং লাগবে। হ্যাঁ, ব্যাপারটা একটু বোরিং হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের কাছে জাস্ট ইন শর্ট বোঝানোর চেষ্টা করছি যে ওদেরকে কিভাবে আমরা ফুল ফর্মে আনবো। আচ্ছা, যদি এইভাবে ধরেন তাহলে তলার অংশটা কিভাবে ব্রাশ করবে? তলার অংশ ব্রাশ করার জন্য ট্রেন্ড হতে হবে। এই সব আপনার কুকুর হয়তো এতটা সুযোগ দেবে না, আমাদের এটা অভ্যাস করানো আছে, তাই জন্য এবার আস্তে আস্তে ট্রেনিং দিতে হবে। আমি চেঞ্জ করলাম পশ্চারটা, এইভাবে থেকে এইভাবে চেঞ্জ করলাম, কারণ এই ব্রাশটা
ওপর দিকে। হ্যাঁ, দিয়ে বার করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। যদি আপনাদের একটা ফুল ফ্লেজ, মানে 1 ঘন্টা সময় দিলে তো ফুল ফ্লেজেড হবে। এটা আমি 1 ঘন্টার কাজে 10 মিনিটের সম্ভব নয়। একটা ক্র্যাশ আন্ডারস্ট্যান্ডিং বা শর্ট আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করলাম। আচ্ছা, আপনাদের সামনে আমি একটা পাপি দেখাচ্ছি। এর ওজন খুব বেশি হলে এখনো পর্যন্ত 700 গ্রাম মতো হবে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি 4.5 মাস বয়স, মানে 5 মাসের কাছাকাছি হবে। এই যে দেখছেন লোম কমে গেছে, এটা জাদুর বাচ্চা। এর কিন্তু মোল্টিং এ পড়েছে। এই স্টেজটাকে মাঙ্কি স্টেজ বলা হয়। আচ্ছা, এই মাঙ্কি স্টেজ ওর আপাতত মোটামুটি 12 মাস পর্যন্ত আমরা পাবো, তারপর আস্তে আস্তে নর্মাল অবস্থায় আসবে। এই ইনার কোট হ্যাঁ, এই যে খুব রেয়ার। এই কালারটাও পেয়েছি আমি, আপনাদের শেয়ার করছি। এই ব্ল্যাক পুরো, হ্যাঁ। এই হার্শ কোট যেটা আপনার বললাম, সেম। আপনি যদি দেখেন যে বডি থেকে 90 ডিগ্রি টেম্পারেচার, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোটগুলো রয়েছে। আপনাকে আমি টেল সেটিং দেখিয়েছি একদম আগেরটাতে। আপু আয়, আপু আয়। এর নাম আপু। আপু আয়। এই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আপু, আপনারা শুধু দেখুন একটা ভালো কোয়ালিটির পাপি কি রকম গেট আপ হয়। ফেসটা দেখুন। এই হচ্ছে ফেস। আমি একে রাখছি, পরের বারে শো এর জন্য তৈরি করছি। ওকে। হ্যাঁ, আমার হ্যান্ডেলার গোপাল দা এটার পুরো দায়িত্ব নিয়েছে। আচ্ছা। এবার আপনাকে আমি ব্রাশের ব্যাপারগুলো বোঝাই। দেখুন, এটা লং পিন, এর লম শরীরে ঢোকার মতো এটা যথেষ্ট না, এটা অ্যাডাল্টদের জন্য ইউজ করা হয়। সুতরাং এটা আমরা যখন লং পিন দিয়ে এভাবে ছাড়াবো, এখন এর দরকার নেই। এখন ওর কি দরকার? এই ব্রাশটাও কিন্তু কম্পারেটিভলি স্মল, কিন্তু এর মধ্যে এটা হচ্ছে এক্সট্রা লং পিন, এটা লং পিন ব্রাশ। এটাও আমাদের এই ব্রাশগুলোকে আমি করতে পারি, এইভাবে আমি ছাড়াতে পারি। এই ব্রাশটা আমি সবাইকে রেকমেন্ড করবো যে সবার জন্য কাজে লাগে। হ্যাঁ, মানে ছোট বড় মোটামুটি সব কাজ এটা হয়ে যায়। এখন এছাড়াও এটা ফিনিশার ব্রাশ, এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না। এটা মেড ইন জার্মানি। হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন, মেড ইন জার্মানি। এটাও কিন্তু কোরিয়ান ব্রাশ, এটা থাইল্যান্ড থেকে এনেছে। এটা স্পেশাল ব্রাশ, এটাও অ্যান্ডিসের ব্রাশ। এটা প্লাস পাপি অস্ট্রেলিয়ার ব্রাশ। ওকে। এটাও থাইল্যান্ডের পেট 8 এর ব্রাশ। এবার এটা ফিনিশিং ব্রাশ, এটা আপনার লাগবে না। এটা ওই শো যারা করায় ইয়েস ইয়েস ইয়েস, আপনাদের জন্য, সাধারণের জন্য এই ব্রাশ, এই দুটো ব্রাশে মোটামুটি কাজ হয়ে যায়। আচ্ছা, কেন হয়ে যায় তার প্রমাণ হচ্ছে, আমি যখন ব্রাশটা চালাবো, দেখুন এইটা কিরকম ভাবে চালাচ্ছেন। আমি এবার ঢোকাচ্ছি, দিয়ে আস্তে করে বার করে দিচ্ছি। আচ্ছা, যখনই বার করে দিচ্ছি, লোমগুলো কিন্তু আরো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, উপর দিকে উঠে, মানে 90 ডিগ্রিতে এসে যাচ্ছে। নিয়ম হচ্ছে আপনি ব্রাশটা চালাবেন এইভাবে, ঘষবেন না, ওকে বার করে দেবেন। এখন প্রচুর লোম উঠছে, দেখুন, দেখতে পাচ্ছেন লোমগুলো উঠছে, এগুলো সব ভেতর থেকে লোমগুলো বেরোবে। ওই তো বললেন মোল্টিং এর মধ্যে। হ্যাঁ, আমি যদি কিছুক্ষণ ব্রাশিং করি, তাহলে ওর গা থেকে কিন্তু একটা ইনার কোট বেরিয়ে আসবে। এইবার দেখুন, আমি আপনাকে দেখাই, এই কোটটা আমি চালাতে যে পারছি না, তাহলে আমি এটা দিয়ে আরো ফাইন পিন দিয়ে আমার করলে অনেক সহজ হবে। যদি ফাইন পিন দিয়ে আমি করি কিভাবে, সে আগে একবার দেখিয়েছিলাম। এটা কিন্তু শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে, মানে লোমের ভেতরে ঢুকে যাচ্ছে আরামসে। তো লোমের থেকে একটা লোম থেকে একটা লোম আলাদা করতে পারছে। একদম। যখনই আমরা এইভাবে করব, ওর শরীরে কিন্তু কোনো ব্যথা বেদনা সমস্যা হবে না। যেটা দরকার, আমার ব্রিডিং বলে বলছি না, এই বাচ্চাটার কিন্তু খুবই ভালো কোয়ালিটির। প্রাইস কিন্তু কোনো কুকুরের কিন্তু কোনো প্রাইস হয় না। আমি যেটা চাইবো সেটাই প্রাইস হবে, বা আপনি যেটা মাঝখানে সমঝোতা সেটাই প্রাইস হবে। কিন্তু বাজার মূল্য যদি দেখা হয়, এই ধরনের পমেগ্রানেট কিন্তু যথেষ্ট প্রাইস হবে। এর বাবা আমি জাদুকে দেখিয়েছি, সেটাও কিন্তু মানে আমি ইনফরমেশন হিসাবে দিয়ে দিয়েছি, কোনো বাড়িয়ে চাড়িয়ে বলো না। 1,25,000 টাকা দিয়ে কিনে, খুব ভালো একটা ব্রিডারের, খুব ভালো কোয়ালিটির। বাবাকে আপনি যখন কিনেছিলেন জাদুকে তখন 1,25,000 টাকা নিয়েছি। এবার এই কোয়ালিটির বাচ্চা হয়েছে, এটা আমি তো কোনো বিক্রি করছি না, সুতরাং এর প্রাইস আমি কিছু বলবো না, কারণ আমি বিক্রি করবো না। আচ্ছা, কিন্তু এই ধরনের কোয়ালিটির বাচ্চা হলে কখনোই দামটা 40-এর মধ্যে হয় না, তার থেকে বেশি হয়। আচ্ছা, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড খুব ভালো কোয়ালিটির বাচ্চা, সেই বাচ্চাগুলো কিন্তু আমি নর্মালি 25 থেকে 40-এর মধ্যেই আমি সেল দেখাই। আমি গ্রুমিং এর জন্য চেষ্টা করি, আমি নিজে করি। আমি বলবো না যে আই এম আ ভেরি গুড গ্রুমার, আই কান্ট ক্লেম দ্যাট, বাট আমার এটা শখে করা, আমার প্যাশনে করা।
তো আমি গ্রুমিং এর জন্য এই অল্প কটা কাঁচি ইউজ করি। আচ্ছা। একটা ইনফরমেশন শ্রমিক দিয়ে রাখি, এই কাঁচিগুলো সবই ইম্পোর্টেড। কুকুরের গ্রুমিং এর জন্য কাঁচির দাম 50,000, 70,000, 1 লাখেরও পাওয়া যায়। আচ্ছা। কাঁচির দাম, যাই হোক এগুলো অত দাম নয়। হ্যাঁ, একটা সেটের দাম ধরুন আমার কাছে 3,000 টাকার মতো পড়েছিল। এইখানে কাঁচিগুলো দেখানোর চেষ্টা করছি যে এই কাঁচিটা ব্যাকা, এই গোল শেপ, মানে এর যখন আমি এরকম গোল শেপ, দেখুন এই পাতা খেতে শুরু করে দিয়েছে, এই যে গোল শেপ দেবো তাহলে এই কাঁচিটা আমার হেল্প করবে। ওকে। আমি যখন ওর চোখের পাতা কাটবো তখন আমার এই ধরনের কাঁচি আমার হেল্প করবে। ওকে, দেখানোর চেষ্টা করছি এই ধরনের হেল্প করবে। আমি যখন আরো ছোট ছোট পজের কোনো লোম কাটবো তখন আমার এটা ইউজ করবো, একদম ছোট। এবং এই কাঁচিগুলো অ্যাডভান্টেজ হচ্ছে এই মুখ ভোতা, ওর চট করে চোখে কোথাও সাপ লাগবে না, সব কটা কাঁচির মুখ ভোতা। আমি যদি এই কাঁচিটা দেখি মুখ ভোতা, এই কাঁচিটা দিয়ে যখন কোনো কিছু কাটবো কোনো দাগ হবে না। আচ্ছা, এগুলো ইনফরমেশন হিসাবে দিয়ে রাখলাম, সাধারণ মানুষের ক্ষেত্রে জানা যায় না বা জানতে পারে না, কিন্তু যদি কেউ মনে হয় যে এটা নিয়ে আমি আরো গবেষণা করবো, আরো ইনফরমেশন গ্যাদার করবো, সেক্ষেত্রে ফোন করতেই পারে। আমার যেটুকুনি ধারণা আছে আমি সেটা শেয়ার করি। তো আবার আরেকটা পাপ্পি এসে গেছে, আগেরটা ব্ল্যাক ছিল, এইটা একটুখানি লাইট শেডের উপর আছে, এর গোল্ডেন কালার, গোল্ডেন কালার, যেটা পমেরেনিয়ানের সব থেকে বেশি চলে আর কি, যে কালারটা মানে কমন কালার। আর পায়ে সক্সও আছে, এই সক্সের ব্যাপারটা বলি, এটা কি কোনো মার্কিং? না, এটা কোনো মার্কিং নয়। হ্যাঁ, এই সক্সটা খুব পরিষ্কার বলতে গেলে কিছু পমেরিয়ানের ক্ষেত্রে আসে কিছু, কিন্তু এই যে সক্সটা দেখছেন, এই যে টাচ, যখন ও আর একটু বড় হবে, যখন এই লোমগুলো বড় হবে তখন এটা দেখা যাবে না। আচ্ছা, নিচে নেমে যাবে, দেখা যাবে না। কিন্তু দেখা না গেলেও এই সক্সটা অনেকে পছন্দ করে। এটা মার্কিং হিসেবে বলতে গেলে সেটা হলো লাসার ক্ষেত্রে। অবশ্যই এটা কোনো মার্কিং না বা এটা কোনো সাইন নয়, তবে কিছু ক্ষেত্রে এসে যেতে পারে। কিন্তু যদি এই সক্সটা যদি অনেক বড় হয়, তাহলে আপনি খুব সম্ভাবনা আছে যে কুকুরটার পেডিগ্রি বা তার কোনো একটা জিনে কোনো একটা ক্রস আছে। আচ্ছা, পমেরিয়ানের টাচ সক্স থাকে, টাচ সক্স ছোট, কিন্তু যদি বড় হয়, যেটা দেখুন বক্সারের থাকে, লাসার থাকে, সেটা হচ্ছে জেনেটিক্যাল মার্কিং। পমেরিয়ানে এরকম কোনো জেনেটিক্যাল মার্কিং নেই। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি এই পমেরিয়ানটার সক্সটা তো দেখলেন, ঠিক কথা, প্রশ্নও করলেন, কিন্তু তার সত্ত্বেও আপনি কোয়ালিটি দেখুন। লুক এট দ্য টেল সেটিং, লুক এট এই যে গঠন, এই পমেরিয়ানের গঠন ছাড়া আপনি পাওয়া যাবে না। সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, ফেস, আমরা যেটা বারবার বলছিলাম, পিওর পাঞ্চ ফেস। এই সামান্য একটু চোখে জল বেরোনো আছে, আমি আপনাদের সামনে এটা পরিষ্কার করার চেষ্টা করছি। এটা এইভাবে করবেন না। আপনারা যদি কখনো এরকম হয়, একটা আই স্টেনার পাওয়া যায়, স্টেন রিমুভার পাওয়া যায়, এবং সেটা কটন দিয়ে পরিষ্কার করার নিয়ম। আমি এটা খেয়াল করে উঠতে পারিনি। যাই হোক, এটা আপনি দেখতে পাচ্ছেন এই পমেরিয়ানটা অ্যাপ্রক্সিমেটলি 70 দিনের কাছাকাছি বয়স। আচ্ছা, এর কি ভ্যাকসিন কিছু হয়েছে? হ্যাঁ, এর অলরেডি পাপি টিপি কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, আবার যখন 28 দিন কমপ্লিট হয়ে যাবে, একটা শিডিউল থাকে, তারপর আবার ডিএইচপি পেয়ে হবে। আচ্ছা, মানে পাপি টিপি কমপ্লিট হওয়ার 28 দিন পরে? হ্যাঁ, ভ্যাকসিন প্রথম কমপ্লিট হওয়ার পর ভ্যাকসিন করে। এর পাপি যেহেতু এখনো পর্যন্ত 52 দিনের মাথায় ভ্যাকসিনেশন হয়েছে, 28 দিন কমপ্লিট হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে ফার্স্ট ভ্যাকসিনেশনের পর সেকেন্ড ভ্যাকসিনেশন হবে। পারহ্যাপস এই পমেরিয়ানটা শাহবাবুর কাছে যাবেন, মানে খোকন শাহ, উনি শিলিগুড়ির বাসিন্দা। এটা অলরেডি সোল্ড আউট। হ্যাঁ, এটা অলরেডি বুক হয়ে রয়েছে। হ্যাঁ, উনি শিলিগুড়ি যাবেন, এটা আমি আরো তৈরি করে রাখছি। মোটামুটি ট্রান্সপোর্টেশনের জন্য 70 দিন প্লাস না হলে হয় না, তো আমার এই কয়েকদিনের মধ্যে এটা ট্রান্সপোর্ট হবে। আমি আপনাকে কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি। আর এটা ডিওয়ার্মিং ফিওয়ার্মিং সমস্ত কিছু আপ টু ডেট? ডিওয়ার্মিং এর শিডিউলটা আপনাকে মেনশন করেছিলাম, 15 দিন অন্তর অন্তর হবে। অলরেডি 15 দিন অন্তর অন্তরই হচ্ছে। তো এটার একটা ভ্যাকসিনেশনের পর অলরেডি ডিওয়ার্মিং হয়েছে, আবার 15 দিন পর হবে, তারপর একটা ভ্যাকসিনেশন চলবে। ওকে। তো এখন থেকে ধরুন 10 দিন পর ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং হবে, সেই ডিওয়ার্মিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 4 থেকে 5 দিন পর ভ্যাকসিনেশন আরেকবার হবে। আচ্ছা, ওই ডিএইচপিআইএলটা সেটা অ্যাকচুয়ালি 8টা কি 9টা ডিজিজকে কভার করে। আচ্ছা, এই ভ্যাকসিনেশন শিডিউলটা অনেকেই ডিএইচপিআইএল একটা করে বুস্টার দেয়, আমিও রেকমেন্ড করি একটা বুস্টার দেওয়ার জন্য, সেটা আবার ফার্দার 21 ডেজ পরে। আচ্ছা, তারপর ওর বছরের কিন্তু আর কোনো ভ্যাকসিনেশন দরকার হবে না, তারপর আবার পরের বছর। মানে ওই বছরটা আর কিছু লাগবে না। তাহলে এর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার লাগবে না মানে আমি আরেকটা ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা হলো র্যাবিস, আরেকটা ভ্যাকসিনেশন হয় করোনা। র্যাবিসের ভ্যাকসিনেশন পমেরিয়ানের ক্ষেত্রে আমি রেকমেন্ড করি না, যেহেতু আমার কুকুর বাইরের কুকুরের সাথে খুব একটা টাচে থাকে না বা মানে সংস্পর্শে আসে না। তবে আপনারা চাইলেই করাতে পারেন যদি আপনার সেই রকম ধরনের কোনো কন্ট্যাক্ট থাকে। র্যাবিসের কারণটা বলে দিই, র্যাবিস মানে জলাতঙ্কের জন্য। যদি বাইরের কুকুর এই কুকুরটাকে কামড়ায়, তাহলে বাইরের কুকুরের র্যাবিস এর মধ্যে আসবে, সেক্ষেত্রে আমাদেরও হতে পারে এবং ওরও ক্ষতি হবে। তো
তো যাদের বাইরের কুকুরের সঙ্গে কন্ট্যাক্ট আছে হুম। বা লার্জ ব্রিড নিয়ে যারা করেন তাদের অবশ্যই র্যাবিস দরকার। মানে বাড়িতে আরো যদি কোনো আছে, একটা বিরাট থ্রেটের মুখে আছে। কি হবে, এই ব্রিডটা ক্যাপটিভ, এই ব্রিডটা আমরা পুষি, যারা ভালোবাসেন তারা পোষেন, তাছাড়া পৃথিবীতে নেই, মানে জঙ্গলে নেই। এখন এই ব্রিডটার এই ব্রিডটার সঙ্গে কিন্তু অনেক লোকে আর্থিক কারণে বিভিন্ন রকম ক্রস করানো হয়েছে। সেই ক্রস করানো দেখুন, এ কিন্তু প্রচন্ড চঞ্চল, এই 70 দিনের বাচ্চা, এই সবে খেয়েছে কিছুক্ষণ আগে, এ ছাড়াছাড়ি করে একদম দৌড়দৌড়ি করতে চাইছে। ওকে যত ছেড়ে দেওয়া হবে, যত এদিক ওদিক চাটাচাটি করবে, তত নোংরামো হবে। এই পমেরিয়ান, যদি এই পমেরিয়ানটা কালচার হতো, তা সেক্ষেত্রে কখনো এই কোট পেতাম না, এই ভেতরে ইনার কোড আর আউটার কোড আলাদা হতো, এই কোট পেতাম না, এই টেল সেটিং পেতাম না, এই ফেস পেতাম না, এই যে মাজেল, ছোট্ট মাজেল, এই পেতাম না, এই যে হ্যাঁ, ইয়ার সেটিং খুব ছোট্ট একটা ইয়ার, মানে লোমের মধ্যে ঢাকা। সব থেকে বড় কথা, এই যে আপনার পায়ের যে আপনার মানে ফার গুলো আছে, এটা কখনো কালচারের ক্ষেত্রে হবে না। আমি আপনাকে এটা দেখাতে পারি, কিছু কিছু কালচার হয় যেগুলোর কোয়ালিটি এর থেকে একটু খারাপ হয়, তার মানে নয় সেটা কালচার নয়। কিন্তু যদি এই কুকুরটার কানটা অনেক বড় হতো, টেলটা ঘুরে যেত, লোমের কোয়ালিটি হালকা হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ধরে নিন সেটা কালচার বা কোথাও না কোথাও ক্রস করা হয়েছে। এবার একটা বিষয় আপনি মনে রাখবেন, যদি ধরুন আমি পমেরিয়ান করি, আমি আপনাকে আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটার নাম সুপার পম, SUPARPOM। সুপার পমে আমি আমার পমেরিয়ানের পার্টিসিপেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি, একটাই কারণে, সেটা মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে। এবং ওখানে আমার বিগত বেশ কয়েক বছর ধরে বেশ কিছু লোক আছেন যারা আমার থেকে পমেরিয়ান নিয়েছেন বা ইনফরমেশন নিতে চান, তারাও ইন্টারেস্ট শো করেন এবং তারাও এটা অ্যাক্টিভিটি দেখেন। কিন্তু এই মানে ফেসবুক পেজের কথাটা আপনাদের কাছে কেন উল্লেখ করলাম, এটা একটা ওপেন পেজ। যদি আমার কোনো ইনফরমেশন নেগেটিভ হয়ে থাকে বা কোনো মানে আমার ইনফরমেশন যদি কোনো আপত্তি থেকে থাকে, কোনো ওপেনই তারা একটা বলতে পারেন কমপ্লেন করতে পারে, বা এখনো পর্যন্ত সেরকম ধরনের সিচুয়েশন ফেস করতে হয়নি। সব থেকে বড় কথা, কালচার সঙ্গে পমেরিয়ানের যে পার্থক্য আমরা এটা বলছি, যত পমেরিয়ান দেখবেন তত দেখবেন বিষয়টা জানতে পারবেন। সেই কারণে আমি ফেসবুকে আরো বেশি পোস্ট করে থাকি। একটা পমেরিয়ানের টোটাল 29 পয়েন্টস হয়, কিন্তু এই 29টা পয়েন্ট হয় বা পমেরিয়ানের ব্যাপার, এখন প্রচুর লোক কালচার পম বলে এটাকে বিশ্বাস করা। উদ্দেশ্য কিন্তু ব্রিডিং করা, এবং ব্রিডিং করে একটা কালচারের দাম যদি 10,000 টাকা হয়, সেটাকে যদি পম বলে কোনো রকমে চালানো যায় বা একটা পমের সঙ্গে ক্রস করানো হয়, তাহলে অনায়াসে কিন্তু 20-25 বা তার থেকেও বেশি দাম পাওয়া যায়। তাহলে কিন্তু মানি মিন্টিং হলো। মানে আমি যদি একটা কালচার বাচ্চাকে আমি 5-6 হাজার 7,000 টাকায় বিক্রি করতে পারি বা 10,000 টাকা বিক্রি করতে পারি, দামটা দেখুন আমি কিছু বলছি না, বাজার অনুযায়ী আমি আন্দাজ বলছি, তো সেই 10-এর জিনিস যদি আমি 20-তে কাউকে দিতে পারি, তাহলে আমার প্রফিটেবিলিটি কত দাঁড়ালো? 100%। তো সেটা খুব সহজ ব্যাপার। আরেকটা দিকে প্রফিটেবিলিটি কি, পমেরিয়ান এই যে কতগুলো বাচ্চা দেখছেন, এরা সবাই বিভিন্ন ভাবে মানে টোটাল এখানে 3টে লিটার আছে। 3টে লিটার থেকে আমি আপনাকে সব মিলিয়ে 5টা বাচ্চা দেখাতে পাচ্ছি। 5টা বাচ্চার মধ্যে ওই বাচ্চাটি কালো বাচ্চা যেটা খেলছে দেখছেন, ওর বয়স অনেক বেশি, হ্যাঁ 4.5 মাস 5 মাস দেখালাম। বাকি এই 4টে বাচ্চার মধ্যে 2খানা মায়ের রয়েছে। তো এই সংখ্যা তাহলে কত হলো? 3টে মায়ের এগেনস্টে এই বাচ্চা। যদি এটা কালচার হতো, 5টা বাচ্চা একটা বাচ্চার হতে পারতো, মানে একটা মায়ের হতে পারতো, মানে 1 লিটার 5টা হতে পারতো, 6টা হতো, আমি 7টাও দেখেছি। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে কি আমি আর্থিকভাবে বেনিফিটেড হবো। পমেরিয়ান ব্রিডিং কখনো আর্থিকভাবে বেনিফিটেড নয়। এছাড়া অনেক বেশিরভাগ বাচ্চাই বাঁচে না, মানে যেগুলো মর্টালিটি রেটও কম। কিন্তু আরেকটা লাভবানের দিক আছে। লাভবানের দিকটা কি? ধরুন এই পমটা আমি আপনাকে পেপার দিয়ে, যিনি খোকন বাবু নিয়েছেন শিলিগুড়ি, উনি ভিডিও দেখলে বুঝতে পারবেন, উনি নিয়েছেন, ওনাকে আমি পেডিগ্রি দিলাম, বাবা মার হিসাব দিলাম, মাইক্রোচিপ দিলাম। তো এই ফিমেলটার একটা হিস্ট্রি রইলো ক্লিয়ার, কে বাবা কে মা তার রইলো। যদি আমি একটা কালচার বাচ্চা নিই, কাউকে বড় করি, এবং সেটা যদি একটা রেজিস্টার্ড পমের সঙ্গে মেট করানো হয়, মানে আমি বলতে চাইছি কালচার নয়, কালচার মানে স্পিটস আর পমেরিয়ানের ক্রস। আমি বলছি কালচারের সঙ্গে পমেরিয়ানের ক্রস, যেটা মানুষ আন্দাজ করতে পারে না। কালচারের সঙ্গে পমেরিয়ান ক্রসও অনেকে করে, সেই বাচ্চা কিন্তু অনেকটাই পমেরিয়ানের ঘেঁষা হয়ে গেল বা পমেরিয়ানের মতো বৈশিষ্ট্যের মান হয়ে গেল, কিন্তু পেপার হবে না। এই সমস্যাটা কেন হয়? কালচারের ক্ষেত্রে পেপার হয় নেই, কালচারের পেপার হয় না। এবার আমি আপনাকে বলি,
অনেক ভদ্রলোক বলবে, অনেকরাই বলবে যে মায়ের দুধ খাওয়া অবস্থায় দেখাবেন বা মাকে দেখে বাবাকে দেখে দেখবেন। অবশ্যই আমার কাছে এলে তো দেখতেই পাবেন। পৃথিবীতে যত ব্রিডার আছে কেউ ব্রিডিং হাউসে আপনাকে এন্টারটেন করবে না, পমেরিয়ানের তো করবেই না। ভিডিও তোলা তো দূরের কথা, আপনি ইউটিউব সার্চ করুন, সোশ্যাল মিডিয়া দেখুন, যে কোনো মিডিয়া দেখুন, মানে আপনার ফেসবুকে দেখুন, ইনস্টাতে দেখুন, আপনি পমেরিয়ানের সঙ্গে খুব একটা ট্রিটমেন্টের ভিডিও দেবে, কিন্তু বাচ্চা পড়ে আছে কিভাবে মেনটেন করে দেখায়। দিস আর অল সিক্রেট এবং কন্টামিনেশন চান্সেস ভেরি হাই। একটা 70 দিনের বাচ্চা ধরুন খুব বেশি হলে 250 মানে 350-400 গ্রাম ওজন, বাচ্চা ছোটবেলায় এইটুকুনি সাইজের বাচ্চা হবে, তো তাকে ভিডিও করার জন্য সে কেউ লাইফ রিস্ক নেয় না, এটা দেয় না। কালচারের ক্ষেত্রে প্রচুর দেখতে পাবেন, কালচার যারা করে তারা প্রচুর বুক ঝুলিয়ে বলবে এই আমার বাচ্চাটা এই দেখুন পম, বলবে যে এই মায়ের দুধ খাচ্ছে, এই দেখে করবেন। কিন্তু তাকে জিজ্ঞাসা করবেন মাটা যে পম সেটা কার, আপনার কাছে ব্রিড হয়েছে, তাহলে আপনার কাছে ব্রিড হলে তার বাবা মাকে, যদি আপনার কাছে না ব্রিড হয়ে আপনি যদি কিনে থাকেন তাহলে কার থেকে কিনেছেন। আমার তো জেনারেশন অনুযায়ী আমার অনেকগুলো লাইনের পমেরিয়ান রয়েছে। এই জিনিস যদি কেউ জানতে চায় তাকে আমার পেপার দিয়ে, কুকুর দিয়ে, মাইক্রোচিপ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আমি এর আগেও দেখিয়েছি, এখনো দেখাতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে এখন যারা পমেরিয়ান করে, পমেরিয়ান বাচ্চা তারা বিক্রি করে, কিন্তু সে পমেরিয়ানটা কিন্তু আকাশ থেকে পেয়েছে। এটা হাস্যকর, আকাশ থেকে পেয়েছে। সে কোনোদিনও বলতে পারবে না। আমি একদম বুক বাজিয়ে বলতে পারি মানে ভারতবর্ষের বেশ কিছু লিডিং পম ব্রিডার আছে, আমি নাম বলতে পারি তাদের, আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের সঙ্গে কথা বলে দিতে পারি, তার সঙ্গে আমার পরিচয় আছে। আমরা পমেরিয়ান ব্রিড করি, আমাদের একটা কমিউনিটি আছে, আমরা একসঙ্গে মিলে আছি। এই কারণে আমরা আপনাকে অ্যাসিওর করতে পারবো যে এটা পম, এটার এই হিস্ট্রি, এটা এই বাবা মা। এবার পমেরিয়ানের প্রাইসের কথা তুমি বলছিলে, আমার কাছে আমি চেষ্টা করি যে 25 থেকে 40-এর মধ্যে প্রাইসটাই করা। যদি খুব এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা হয়, এক্সেপশনাল হয়, কখনো সাদা কালারের বেরোলো, সাদার দামটা একটু হয়, তখন আমরা বলেই দিই যে এটা একটু এক্সট্রাঅর্ডিনারি, আমার দামটা একটু বেশি পড়বে। কিন্তু চেষ্টা করি আমি এই দামের মধ্যে দেওয়ার একটাই বড় কারণ, সেটা পমেরিয়ানের পরিচিতি পাওয়া। সারা বছরে ধরুন আমি সব মিলিয়ে 25টা বাচ্চা বিক্রি করলাম বা 30টা বাচ্চা, এর বেশি আমি ক্ষমতা নেই, কিন্তু এর বাইরে যে প্রচুর লোক চাইছে সেই তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন লোকের কাছে গিয়ে, কেউ সস্তার জন্য, কেউ না বোঝার জন্য, তারা কিন্তু আলটিমেটলি পম চেয়েও কালচার পাচ্ছে। আপনি দেখুন ফেস, ছোট্ট স্টক, খুব ছোট্ট স্টক, এর দুটো জিনিস ইনফেরিয়ার, পমেরিয়ান কিন্তু ইনফেরিয়ার। এটা কিন্তু খুব ছোট সাইজের হবে, এই তোরা মারামারি করিস না। এই দুটো জিনিস খুব ইনফেরিয়ার। এক নম্বর হচ্ছে বোন স্ট্রাকচার, খুব পাতলা বোন, পেন্সিল বোন হয়েছে, আপনি দেখেই বুঝতে পারছেন। কানও কিন্তু খুব বড় নয়, কানটাকে গ্রুম করলে ছোটই হবে, এই কানটাও ছোটই আছে, মুখ খুব ছোট, চোখও খুব সুন্দর, আই এক্সপ্রেশন রয়েছে, এখানে একটুখানি ও মানে ইয়ে রয়েছে আর কি। সেকেন্ড হচ্ছে, একটা হচ্ছে হালকা বোন স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে লোমের কোয়ালিটি। যে কোনো কারণেই হোক, এই যদি লোমের কোয়ালিটি হালকা পেয়েছে। এবার আমি যদি এই কুকুরটাকে, আমি আমি আপনাদের অন স্ক্রিন বলছি, এই কুকুরটাকে কখনোই কিন্তু আমি 25,000 দেবো না। যদি কেউ নিতে চায় সেটা আলাদা কথা, সেটা আমি যথেষ্ট কমের মধ্যে দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা কালচার যদি হয় তার মধ্যে কতগুলো জিনিসের ডিফারেন্স হবে। এই ফেস পাবে না, এই প্রপার টেল সেটিং সে পাবে। একটু দেখুন, মাথায় রাখবেন, এরা কিন্তু এদের নিয়ে চটকাচুটি করার মতো এখনো খুব বেশি বয়স হয়নি। হ্যাঁ, এদের এই 70 দিনের বয়সেও কিন্তু পমেরিয়ান খুব বেশি স্টেবল তা নয়। একমাত্র ওই পমেরিয়ানটা যার বয়স 4.5 মাস বললাম, ওই একমাত্র দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, দাপিয়ে বেড়াচ্ছে, এই দেখুন এই কোয়ালিটি, ছোট্ট টেল, পিঠের উপর একদম সাজানো গোছানো, কান গোছানো। এর যখন আরো লোম বাড়বে, কান তখন দেখাই যাবে না। ফেস মাজেলটা একটুখানি, এই হচ্ছে মাজেল, এই হচ্ছে আই। এটাই আমি এখনো কিন্তু কানটা আমি ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না, মানে যেহেতু ব্ল্যাক সেহেতু আরো দেখতে পাওয়া যাচ্ছে না। মানে বড় হলে তো আরো গ্রুম, মানে বড় লোম হলে আরো দেখা যাবে না। হার্শ কোট, চামড়া দেখতে পাবেন না। হ্যাঁ, এটা মানে এটা অদ্ভুত ব্যাপার, এর ভেতরটাও কালো, ওপরটাও কালো, মানে টোটালি কালো। না, এটা দেখুন, আমি পরিষ্কারভাবে বলতে গেলে, কালো বাচ্চা আমার কাছে, কালো মেল ফিমেল খুব বেশি নেই বলতে গেলে। আমি রেখেছি এই জন্য কালোটা, কিন্তু গোল্ডেনের মধ্যেও কালো মেশানো আছে। আচ্ছা, হ্যাঁ, ওই তো ব্লাড লাইনে রয়েছে, তার জন্য কালো থ্রো করে। তো কিন্তু এবার ঘটনাচক্রে এখানে আপনাকে আমি একটা কালো বাচ্চা দেখাতে পারলাম, এখানে একটা কালো বাচ্চা আমি রেখেছি, এটা কালার ভ্যারাইটির জন্য। আবার অনেকে কালো পছন্দ করে না, অনেকে আবার কালোই পছন্দ করে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু বারবার এটা নিয়ে বলতে পারি যে কালো চাইলেই যে কালো দিতে পারবো এটা নেই, কারণ আমি কালোর
কালোটাকে আমি খুব বেশি মানে প্রেফার করিনি বা সেই সংখ্যাটা রাখিনি। মাঝে মাঝে কালো কালার এসে যায়, তখন আমি তাকে কালো কালার দিতে পারি। বা হোয়াইটের ক্ষেত্রেও একই কেস। হ্যাঁ, হোয়াইটের ক্ষেত্রে আমি হোয়াইট আস্তে আস্তে বাড়াচ্ছি, এটা আমি বলে রাখলাম। হোয়াইটের খুব ভালো কোয়ালিটির আমি একটা ফিমেল খুব রিসেন্টলি সংযোজন করব, আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাতে পারি। এই একটা হোয়াইটের আমি আমার চ্যানেলে সংযোজন করতে চলেছি। আচ্ছা, এটা এখনো আসেনি নাকি? না, এটা কয়েকদিন পরে আশা করি আসবে। আচ্ছা, এই কোয়ালিটিটা আপনাকে জাস্ট একটু সামান্য ভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে হচ্ছে কোয়ালিটি হ্যাঁ। খুবই সুন্দর, মানে একদম পুরো প্রপার হোয়াইট কালার। হ্যাঁ, পিওর টেডি, হ্যাঁ। মানে আমরা যদি বলি টেডি, প্রপার টেডি। হ্যাঁ, এই কোয়ালিটির একটা হোয়াইটের অনেক দাম পড়ে। যাই হোক, আমি চেষ্টা করছি আমার স্নো দেখিয়েছি আপনাদের, আরেকবার দেখাবো। আবার হ্যাঁ। দেখবো আমি। আবার দেখাবো। তো ওর একটা জোড়া দরকার, বা হোয়াইট নিয়ে আমি আস্তে আস্তে ইন্টারেস্টেড হয়ে পড়েছি। পয়সার দিকে না তাকিয়ে চেষ্টা করছি ইনক্লুড করার। যেভাবে যদি কোনো রকম ভাবে আমি কোয়ালিটিতে ইমপ্রুভ করতে পারি, তাহলে আশা করি আমাদের সবাইকে কোয়ালিটি পাপিস যেগুলো হবে সেগুলো শেয়ার করতে পারবো, আর মানসিক শান্তিও পাবো। আমিও শোতে যখন প্রাইজ পাই বা আমার ওদের সঙ্গে যখন সময় কাটাই, এটা অভাবনীয়, এটা আমি এক্সপ্রেস করে বলতে পারবো না। এইটার জন্য আমার মনে হয় আমি অনেক বেশি সুস্থ আছি, আপনাদের আশীর্বাদে। এখনো পর্যন্ত সেভাবে আমি কোনো ওষুধ খেতে হয় না। তবে এদের সঙ্গে সময় কাটালে কিন্তু আপনার অনেক বেশি লাভ হয়, মানে এই লাভটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। তো সমস্ত কিছু এখানে আমি বলার চেষ্টা করলাম, মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পমেডেনিয়ান আর কালচার পমেডিয়ানের মধ্যে একটা ডিফারেন্স, আর এদের ফুড হ্যাবিট, এই সমস্ত ফুড হ্যাবিটটাও আমি খাওয়ানোটাও দেখিয়েছি, আর কি কি মানে এদের মেডিসিন ইউজ করতে হয় সেটাও আমি বলেছি সমস্ত কিছুই। আর আমি দুটো জিনিস একটু এবার জানতে চাইবো, আপনার ফার্স্ট হচ্ছে আপনার ডেলিভারিটা কি আছে, আগেও আমি জিজ্ঞেস করেছিলাম, আর একবার জিজ্ঞেস করছি যে দেখুন, আমি প্রথমত এই কাজটা আমি খুব একটা প্রফেশনালি করি না, হ্যাঁ কিন্তু যেটুকুনি করি, যে কটা বাচ্চা আমার যারা যারা পমেরিয়ান পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে দিই। তাদেরকে ধরে ধরে কাজ করানোর চেষ্টা করি। তাদেরকে আমি নির্দিষ্ট একটা কেজ দিই, 5-6 রকমের ওষুধ তারা প্রথমত দেওয়া হয়, সেই ওষুধগুলো যেন টেক কেয়ার করা হয়, প্রপার শিডিউল বডি এর অনুযায়ী তাদের যে ওষুধ দেওয়া হয়। এটা হচ্ছে বিক্রি করার পর, আমি বিক্রি করাটাকে খুব একটা মানে সামনে রাখতে চাইছি না। যাই হোক, আমার দায়িত্বের মধ্যে পড়ে এই সন্তান, এর সন্তানের যদি বাচ্চা হয় সেটা আমারই সন্তান। আমার বন্ধু আমাকে ব্রিডিং এর জন্য হেল্প করে রাত জেগে, তো সেই রাত জেগে যে সন্তানগুলো বাঁচালাম, তাকে কিন্তু আপনার কাছে ফেলে দিলাম শুধুমাত্র দুটো পয়সার জন্য, তাহলে সেটা কমার্শিয়াল অ্যাসপেক্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি দেওয়ার পর আমার ভিডিও মানে রিলেটিভ টাইপের রিলেশন তৈরি হয়ে যায় যাদের আমি দিচ্ছি। হ্যাঁ। ওকে, তো আর সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, আমরা নাম দিয়ে ফেলি, সেই হ্যাঁ। নামটা আপনারা চেঞ্জ করুন না করুন আলাদা ব্যাপার, হ্যাঁ। কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে। আর যেহেতু ওষুধ সম্পর্কে ধারণাটা রয়েছে, আমার ব্রিডিংটাও আমি অনেকদিন ধরে করছি, এখনো পর্যন্ত সেভাবে কোনো ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো রকম সমস্যা হয়নি। তাদেরকে চেষ্টা করেছি সম্পূর্ণ গাইড করা। আর অল ইন্ডিয়া আপনি নিশ্চয়ই ডেলিভারি করে থাকেন, ইন্ডিয়ার বহু ক্ষেত্রে হয় হ্যাঁ। এটা, অনেকেই আপনার পছন্দ কিছু করেন। পরিচিত নিশ্চয়ই থাকবে, অনেকেই কারণ দেখুন, ডেলিভারি আমার নিজস্ব ব্যক্তিগতভাবে করা সম্ভব হয় না, কিন্তু আমি যেটা করি, ডেলিভারি কিছু প্রফেশনাল লোক আছেন, আপনাদের কাছেও থাকতে পারে, আমাদের কাছেও আছে, সেই কানেকশন করিয়ে দিই। তারা দায়িত্ব নিয়ে আমার নির্দিষ্ট নিয়ম মেনে ওষুধপত্র দিয়ে ডেলিভারি করানো হয়। হ্যাঁ। প্রেফার করি ট্রেনে ডেলিভারি করানো, তাতে আপনি ভিডিও কলে কুকুর দেখতে পাবেন। ওকে, এয়ারে ডেলিভারি হয়, কিন্তু কস্টলি হয় এবং রিস্কিও হয়। সেই রিস্কের ডিটেলটাও আমি পরে আপনাকে দরকার জানিয়ে দেবো। ট্রেনে করাটা কম্পারেটিভলি সহজ, এসিতে, অবশ্যই এসিতে। ওকে, আর একটা জিনিস একটু জানতে চাইবো যে ডেলিভারি চার্জ সম্পর্কে লোকের একটা বিভিন্ন ধারণা আছে, কিন্তু সেটা মোটামুটি ধরুন আমি একটা জায়গা বলছি, এখান থেকে শিলিগুড়ি যে বাচ্চাটা যাচ্ছে, মোটামুটি কি রকম ডেলিভারি চার্জ হতে পারে? এটা দেখুন, আমার এইটা মানে বলাটা ঠিক নয়, তবে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি শিলিগুড়িতে যা টিকিটের দাম হয়, 2 পিটের টিকিটের দাম, আর যে ছেলেটি যাবে তার একটা আয়ের জায়গা, এইটুকুনি ধরুন অ্যাপ্রক্সিমেটলি কখনো 5,000 কখনো 6,000 মিনিমাম টাকা লাগে। এটা আমি আন্দাজে বলছি, এটা আমার কাজ নয়, আমি এটা দেখেছি ওরা মানে আমি এটা অ্যাপ্রক্সিমেটলি ধারণা, মানে ব্যাপারটা আর কিছুই নয়, লোকে এক একটা লোকের ধারণা হচ্ছে, মানে আমি তো নিজে কাস্টমারদের সঙ্গে ডাইরেক্ট আমার ওভার থ্রু হোয়াটসঅ্যাপ বা এইভাবে আমার কন্ট্যাক্ট আসে, তো তারা তখন আপনাদের, আমি তো আর কোনো ব্রিডার নই, আমি তখন আপনাদের নাম এইগুলো সব প্রোভাইড করে দিই, কিন্তু তাদের একটা বড় কোশ্চেন যে কত টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ। আমি বলি, এটা একটু এটার ব্যাখ্যাটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। এটা ব্যাখ্যাটা দিচ্ছি, যেখান থেকেই আনুন না কেন, সেই জায়গা পর্যন্ত টিকিট, যাওয়া আসার টিকিট। আপনি কুকুরটা নিয়ে আসছেন, এসিতে নিচ্ছেন, ছেলেটাও আশা করি এসিতে যাবে, যদি না যায় সে তার টাকা বাঁচাবে, সেই টাকা প্লাস যে দিনগুলো ইনভলভ আছে তার সেই দিনগুলোর খাওয়া খরচা, তাহলে এই কস্টিংটা বাদ দিয়ে দিন, এই কস্টিংটা ওকে বিয়ার করতেই হবে। একটা ছেলে যদি যে হাই সেটা নয়, না, এই কস্টিংটাও তো অনেক।
এই কস্টিং একটা শিলিগুড়িতে যদি গেলে দেখুন প্রায় 1800 টাকা টিকিটের খরচা আছে, হ্যাঁ, আর বাকি ছেলেটার 3600 টাকা তো টিকিটই চলে গেল। ঠিক, এবার হ্যাঁ। ও ফেরার সময় যদি এসিতে না আসে তাহলে ও হ্যাঁ। পয়সাটা বাঁচা, সেটা ও অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এইটুকুনি টাকা ছাড়া ওর দুদিনের জন্য যদি 2-3 হাজার টাকা চার্জ না নেয় তাহলে ওর চলবে কি করে? এক্স্যাক্টলি। এটা আমি ওর পক্ষ দিয়ে বলছি না, ও তো লাইফটা সেভিং করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, সেই আর তার দায়িত্বের উপর ও পক্ষ। নিয়ে যাচ্ছে, ওর একটা রেসপন্সিবিলিটি আছে, সমস্ত Exactly. কিছু ওর ওপর আছে। খাওয়ানো দাওয়ানো, এই যে রাস্তায় নিয়ে যাচ্ছে সেখানেও ওকে খাওয়াতে হবে বা এই বাচ্চাটাকে খাওয়াতে হবে। হুম, হুম, হুম। এইটা সেটাই। মানে আপনার কাছে পাপ্পিটা একটা পারফেক্ট, মানে যে কন্ডিশনে আপনি দেখেছিলেন সেই condition কন্ডিশনে yes, আপনার কাছে পৌঁছানোটাও একটা ইম্পর্টেন্ট না? খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখতেই পেলেন সুজিত দা আপনাদের সাথে শেয়ার করলো যে কালচার পম আর পমেডিয়ানের মধ্যে ডিফারেন্সটা কি, এদের ফুড হ্যাবিট কি, এদের নেচার কেমন, এই সব কিছু তো শেয়ার করলোই। তাছাড়া বলে দিই যে অল ইন্ডিয়া বেসিক ডেলিভারিগুলোও তো দেখলেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর যদি কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে যায় ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন। তাও যদি কোনো প্রশ্ন জাগে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।